আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গত ১৪ মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এই দেশ পরিচালনা করছে। দৃশ্যত তেমন কোনো সমস্যা নেই, কিন্তু পর্দার আড়ালে যে সকল সমস্যা পুরো বাংলাদেশকে কুঁড়ে করে খাচ্ছে এবং পুরো বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিচ্ছে। এবং এই সকল সমস্যার কারণে যে যার অবস্থান থেকে যে আর্তচিৎকার করছে, সে আর্তচিৎকারে নানা রকম ন্যারেটিভ চলে আসছে। বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করছেন আগেই ভালো ছিলাম, অর্থাৎ এই যে এখন যা কিছু হলো, গণ আন্দোলন হলো, তারপরে নতুন একটা সরকার এলো, আগের সরকার চলে গেল, তাদেরকে বলা হচ্ছে এখন তারা পৃথিবীর সবচেয়ে খারাপ একটা ফ্যাসিস্ট গ্রুপ, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো সেই যে ন্যারেটিভগুলো, সেই ন্যারেটিভগুলো জনপ্রিয় করা যাচ্ছে না, উল্টো সবাই বলার চেষ্টা করছেন আগেই ভালো ছিলাম, অর্থাৎ শেখ হাসিনার জমানাতে সবাই ভালো ছিল। আমি যথেষ্ট দ্বিমত পোষণ করি এই বিষয়গুলোর সঙ্গে, সেটা নিয়ে ভিন্ন প্রসঙ্গ, কিন্তু মানুষের মুখটা আপনি বন্ধ করতে পারবেন না। একজন রিকশাওয়ালা, একজন ভ্যান চালক, তিনি যখন রাজপথে চিৎকার করে বলছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালিয়ে আমি ১৫০০, ১৬০০, ১৭০০ টাকা আয় করতাম আগের জমানাতে, আর এখন সকাল থেকে সন্ধে পর্যন্ত সেই একই পরিশ্রম করে ২০০ থেকে ৫০০ টাকার বেশি আমি আয় রোজগার করতে পারি না। ৩ বেলা যে আমি নিজে খাবো, রিক্সার ভাড়া ১২০ থেকে ১৪০ টাকা দেব, দেওয়ার পরে যে আমি ৩ বেলা খাবো আর গ্যারেজে ঘুমাবো, সেই অবস্থা এখন হচ্ছে না। কোনো মানুষ রিক্সায় চলতে যাচ্ছে না, কারো পকেটে রিক্সায় চলার মতো টাকা পয়সা নেই। এখন এই মুখ আপনি বন্ধ করবেন কোত্থেকে? সেই রাস্তার পাশে যারা ফল বিক্রি করে, পোশাক বিক্রি করে, হকার, যখনই কোনো একটা মানুষ, এখন তো মিডিয়াটা খুব একেবারে উন্মুক্ত হয়ে গেছে, হওয়ার ফলে কি হলো, সবাই সাংবাদিক, যার হাতে একটা ক্যামেরা আছে সেই সাংবাদিক, এবং সে এরকম একটা ভিডিও ফুটেজ তৈরি করে যেই নেটে ছেড়ে দিল, মুহূর্তের মধ্যে ওটা ভাইরাল হয়ে কোটি কোটি মানুষের কাছে এমনভাবে পৌঁছে গেল যে বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকাগুলো, সেটা বাংলাদেশ প্রতিদিন হোক, কালের কণ্ঠ হোক, কিংবা ধরুন সমকাল অথবা প্রথম আলো, এখন সেখানে সিরিজ অফ রিপোর্ট ছাপা হলে যে প্রতিক্রিয়া হয়, তার সে এরকম একটা ছোট্ট ভিডিও বা একটি ফটো কার্ড, হয়তো দেখা গেল যে কোনো একজন অখ্যাত, এমনকি 8 পাস 9 পাস একটা মোবাইল যিনি চালাতে পারেন, সেটা তুলে ছেড়ে দিয়েছেন, এবং ওটা সামাজিক জীবনকে, রাজনীতিকে ভীষণভাবে প্রভাবিত করছে। এবং সেই প্রভাবিত করার মধ্যেই গত ১৪ মাসে ১ নম্বর যে ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে, আগেই ভালো ছিলাম, এই ন্যারেটিভটি। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করব, সেটা হলো যেই লাউ সেই কদু। আগে যেরকম ছিল এখনও ঠিক সেই রকম। আগে কি ছিল? আগে চাঁদাবাজি হতো, তারপরে ছাত্রলীগ ছিল, তারপরে অবিচার ছিল, সরকারের দাপট ছিল, দুর্নীতি ছিল, অনিয়ম ছিল, শেয়ার মার্কেট লুট ছিল, ইত্যাদি সব কিছু। তো এর প্রেক্ষিতে যমুনা টেলিভিশনের একজন খুব জনপ্রিয় উপস্থাপিকা আছেন, নিকল। তো সেই ভদ্রমহিলা, তিনি একটা টকশো করেছিলেন, যার শিরোনাম ছিল যেই লাউ সেই কদু। এটা প্রায় ৮-৯ মাস আগের ঘটনা। তো ওটাও ভীষণ রকম সারা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছিল, এবং এটা বাংলাদেশের দ্বিতীয় ন্যারেটিভ, যেই লাউ সেই কদু। তো সেই যে লাউ এবং কদুর যে রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগ জামাতে যা হতো আর ইউনূসের জামানাতে ঠিক সেম কাজটাই হচ্ছে, মানুষ কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। কিন্তু আজকের দিনে যদি তরতাজা খবরের কথা আপনি চিন্তা করেন, তাহলে নিকোলের সেই যে শিরোনাম, এটি পাল্টে গেছে। পাল্টে গেছে এই কারণ যে আওয়ামী লীগ জামানাতে আসলে মব ছিল না, অর্থাৎ আওয়ামী লীগের যে অপকর্মগুলো ছিল সবই এখন আছে, কিন্তু এই জমানাতে এমন কিছু ঘটনাগুলো ঘটছে, প্রশাসন, ঘুষ, দুর্নীতি থেকে শুরু করে সব জায়গাতে, যেটি আওয়ামী লীগ জামানাতে কল্পনাও করা যেত না। যেমন সচিব পদ, একজন সাবেক সচিব বা একজন খুব নামকরা সচিব, তিনি ফেসবুকে নিয়মিত লিখে যাচ্ছেন যে একটি সচিব পদে নিয়োগদানের জন্য টেন্ডার করা হয়,
যে কত টাকা কে দিতে পারবে। আবার ডিসি পদে নিয়োগের জন্য 20 কোটি 30 কোটি টাকা লেনদেন হয়েছে, এরকম অসংখ্য অভিযোগ মানে রীতিমতো ইন্টারনেটে, সামাজিক মাধ্যমে, এমনকি মূলধারার গণমাধ্যমে করা হচ্ছে। কারা এই টাকা নিয়েছে, কি করেছে, তথ্য প্রমাণ সহকারে বলা হচ্ছে এই ঘটনা যদি আওয়ামী লীগ জমানাতে ঘটতো, ঘটে না এই ধরনের কোনো ঘটনা, কিন্তু যদি ঘটতো তাহলে যারা এর হোতা তারা 5 মিনিট ক্ষমতায় থাকতে পারতেন না। কিন্তু এখন কি হলো, পয়েন্ট আউট করা হচ্ছে যে এই লোক এই কাজ করেছে, কিন্তু তারপরে সেই লোকের একটি টিকি মানে একটা পশম স্পর্শ করার ক্ষমতা আমাদের কারোর নেই। এর ফলে যেই লাউ সেই কদু এখন মানে পুরনো হয়ে গেছে। এখন হয়তো নতুন কোনো কথা যে এই যা কিছু এখন হচ্ছে এটা তো আমাদের স্বপ্নের মধ্যে ছিল না, এটা তো আমাদের কল্পনার মধ্যে ছিল না, কেন এই জিনিসগুলো বারবার এখন হতে চলেছে। তো সেই লাউ কদুকে অতিক্রম করে আগের জমানার সাথে বর্তমান জমানার যে তুলনা, সেই তুলনা বাদ দিয়ে নতুন একটা ন্যারেটিভ আবার এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি চালু করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে জামাত এবং বিএনপি এই দুটো দল, একটা হলো লাউ আর একটা হলো কদু, মানে একই জিনিস। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে একটা সখ্যতা ছিল। তো তাদের একজনকে বলা হতো প্রিন্সিপাল অধ্যক্ষ, আর একজনকে বলা হতো গৃহপালিত। একজন নিয়োগকর্তা আর একজন নিয়োজিত, একজন মালিক আর একজন চাকর। ঠিক এরকম একটা ন্যারেটিভ আমরা শুনতাম আওয়ামী লীগ জমানাতে, গৃহপালিত বিরোধী দল। আবার জাতীয় পার্টির জমানাতে আসম আব্দুর রবের নেতৃত্বে বিরাট একটা গৃহপালিত বিরোধী দল তখন তৈরি হয়েছিল। তো কাজেই সেই যে গৃহপালিত বিরোধী দল, এই ন্যারেটিভ বাদ দিয়ে এখন সমপর্যায়ের সমগোত্রীয় লোক একত্রে ভাগ বাটোয়ারা করে রাষ্ট্র ক্ষমতা দখল, ভোগ এবং রাষ্ট্র ক্ষমতা নিয়ে ছিনিমিনি, দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি, এই ধরনের নোংরা খেলার জন্য রাজনৈতিক দলগুলো যে তৎপরতা চালাচ্ছে সেটাকে কটাক্ষ করে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপি এবং জামাত এই দুটো দলকে লাউ এবং কদু হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছেন। তিনি আরও যেটি বলার চেষ্টা করেছেন সেটি হলো যে এদের নৈতিক চরিত্র এক, এরা ভং ধরেছে, এরা ছং ধরেছে, এরা মাঝে মধ্যে বন্ধুত্বের ভান করে, মাঝে মধ্যে শত্রুতার ভান করে, মূলত আমাদেরকে বোকা বানানোর জন্য, লোকদেরকে প্রতারণা করার জন্য। এদের সঙ্গে অতীতে বহুবার বন্ধুত্ব ছিল, আবার এখনও তাদের বন্ধুত্ব চলছে, কিন্তু পর্দার আড়ালে দর কষাকষি করে ক্ষমতা ভাগাভাগি, সিট ভাগাভাগি ইত্যাদি কর্মকাণ্ড করার জন্য তারা যে তৎপরতা চালাচ্ছে, এটাকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলার চেষ্টা করেছেন যে বিএনপি এবং জামাত তারা লাউ এবং কদু মতো কাজ করছে, এবং আগামীতে যে নির্বাচন হবে সেটিও একটা এরকম লাউ কদু মাখা নির্বাচন হবে। এখানে যাহাই বিএনপি তাহাই জামাত, যাহাই জামাত তাহাই বিএনপি, এটাই হবে মূলত মানে আমি দামি স্বামী। আওয়ামী লীগ জমানাতে যে একটা রব উঠেছিল 2014 নির্বাচনকে কেন্দ্র করে, ওইরকম একটা আমির আমির সামনে যে একটা ভাগবাটোয়ারা নির্বাচন হবে, আমি দাঁড়াবো তুমি বসে যাবা, তুমি দাঁড়াবা আমি বসে যাব, এই যে ইত্যাদি যে কথাবার্তাগুলো সেই সময়টিতে চালু হয়েছিল, ঠিক সেই জিনিসটি আরও ব্যাপক আকারে আগামীতে হতে যাচ্ছে বলে নাসিরুদ্দিন পাটোয়ারি যে সতর্কতা জারি করছেন, তার প্রেক্ষিতে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়টিতে আবার হঠাৎ করে দেখা গেল জামাত এবং বিএনপির মধ্যে আবার দূরত্ব শুরু হয়েছে। জামাত বলার চেষ্টা করছে আমরা লাউ হব না, বিএনপি বলার চেষ্টা করছে আমরা কদু হব না, জামাত বলার চেষ্টা করেছে যে আমরা সেই কোনো চাঁদাবাজের সঙ্গে, কোনো দখলবাজের সঙ্গে আমরা একত্রে কোনো রাজনৈতিক ঐক্য করবো না, আমরা আমাদের মতো চলবো। আবার বিএনপি বলার চেষ্টা করছেন যে ৭১-এর একটা পরাজিত শক্তি, তারা এই দেশের পুরো রাজনীতিকে শেষ করে দেওয়ার জন্য, রাজনীতিকে বিপথে পরিচালিত করার জন্য যে কাজকর্ম করছে এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা যাবে না বা হবে না। তো এইরকম যে রাজনীতির যে বাহাস, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। আর যে নির্বাচনের কথা আমরা ভাবছি, সেই নির্বাচনে দেখবেন যে লাউ রান্না করলে বা কদু রান্না করলে
আমাদের দেশে ঠিক লাউ কদুর ঝোল বলেন, মানুষ যতটা পছন্দ করে তার চেয়ে লাউ তার সঙ্গে যদি ডাল দিয়ে রান্না করা হয়, এটা বেশ উপাদেয়। আবার লাউয়ের ঝোল যদি চিংড়ি মাছ দিয়ে করা হয়, এটা আমাদের দেশের খুব মানুষজন পছন্দ করে। তো এখন এই যে বিএনপির লাউ বা জামাতের যে কদু, তাদের যে তরকারি বা নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দেখবেন যে চিংড়ি হিসাবে এগুলোকে বলা হয় আনাজি চিংড়ি, মানে তরকারি চিংড়ি, ছোট ছোট চিংড়ি। এই চিংড়ি হিসাবে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আসবে, তারা কিভাবে এই লাউ এবং কদুর সঙ্গে মিশবে, আর সেই যে লাউ কদুর সঙ্গে চিংড়ির যে মিশ্রণের তরকারি, সেই তরকারি যেভাবে পরিবেশন হবে, তাতে করে সাধারণ জনগণ, এখানে আমি ফজা মিয়ার মজা যে শব্দটি ব্যবহার করেছি, আমাদের গ্রামে ফজা পাগল নামক এক ধরনের একজন পাগল ছিলেন। আমরা সবাই তাকে ভালোবাসতাম। দুনিয়া তেমন কিছু বুঝতেন না। যে কোনো বাড়িতে গেলে তাকে খাওয়া দাওয়া দেওয়া হতো। তো মানে যে যেভাবে, একটা শিশু যদি বলতো যে ফজা তুমি তোমার বন্দুকটা একটু দেখাই দাও, সে কাপড় উঠিয়ে তার বন্দুকটা দেখাই দিত। তো এরকম আর কি, সহজ সরল যারা মানুষ, যাদেরকে সহজে প্রতারণা করা যায়, তো যাদেরকে ধোকা দেওয়া যায়, যাদেরকে ঠকানো যায়, আমাদের দেশে তাদেরকে সাধারণত আমরা এরকম ফজা মিয়া বলে, যাকে বলা হয়, ঠাট্টা মস্করা করি। তো সেক্ষেত্রে আগামীতে যে একটা প্রতারণা নির্বাচন হচ্ছে, প্রতারণার যে একটা সন্ধি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ, আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে সম্মান করি, মর্যাদা দেই, তারা আসলে কতজন কিভাবে ফজা মিয়ায় পরিণত হব, এবং আমরা কিভাবে সেই লাউ কদুর নির্বাচন, লাউ কদুর জোট, সেই জোটের মধ্যে চিংড়ির যে মিশ্রণ, সেটা কীভাবে কথা জারি করছেন, তার প্রেক্ষিতে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়টিতে আবার হঠাৎ করে দেখা গেল জামাত এবং বিএনপির মধ্যে আবার দূরত্ব শুরু হয়েছে। জামাত বলার চেষ্টা করছে আমরা লাউ হব না, বিএনপি বলার চেষ্টা করছে আমরা কদু হব না, জামাত বলার চেষ্টা করেছে যে আমরা সেই কোনো চাঁদাবাজের সঙ্গে, কোনো দখলবাজের সঙ্গে আমরা একত্রে কোনো রাজনৈতিক ঐক্য করব না, আমরা আমাদের মতো চলব। আবার বিএনপি বলার চেষ্টা করছেন যে ৭১-এর একটা পরাজিত শক্তি, তারা এই দেশের পুরো রাজনীতিকে শেষ করে দেওয়ার জন্য, রাজনীতিকে বিপথে পরিচালিত করার জন্য যে কাজকর্ম করছে, এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা যাবে না বা হবে না। তো এইরকম যে রাজনীতির যে বাহাস, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। আর যে নির্বাচনের কথা আমরা ভাবছি, সেই নির্বাচনে দেখবেন যে লাউ রান্না করলে বা কদু রান্না করলে, আমাদের দেশে ঠিক লাউ কদুর ঝোল বলেন, মানুষ যতটা পছন্দ করে তার চেয়ে লাউ তার সঙ্গে যদি ডাল দিয়ে রান্না করা হয়, এটা বেশ উপাদেয়। আবার লাউয়ের ঝোল যদি চিংড়ি মাছ দিয়ে করা হয়, এটা আমাদের দেশের খুব মানুষজন পছন্দ করে। তো এখন এই যে বিএনপির লাউ বা জামাতের যে কদু, তাদের যে তরকারি বা নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দেখবেন যে চিংড়ি হিসাবে এগুলোকে বলা হয় আনাজি চিংড়ি, মানে তরকারি চিংড়ি, ছোট ছোট চিংড়ি। এই চিংড়ি হিসাবে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আসবে, তারা কিভাবে এই লাউ এবং কদুর সঙ্গে মিশবে, আর সেই যে লাউ কদুর সঙ্গে চিংড়ির যে মিশ্রণের তরকারি, সেই তরকারি যেভাবে পরিবেশন হবে, তাতে করে সাধারণ জনগণ, এখানে আমি ফজা মিয়ার মজা যে শব্দটি ব্যবহার করেছি, আমাদের গ্রামে ফজা পাগল নামক এক ধরনের একজন পাগল ছিলেন। আমরা সবাই তাকে ভালোবাসতাম। দুনিয়া তেমন কিছু বুঝতেন না। যে কোনো বাড়িতে গেলে তাকে খাওয়া দাওয়া দেওয়া হতো। তো মানে যে যেভাবে, একটা শিশু যদি বলতো যে ফজা তুমি তোমার বন্দুকটা একটু দেখাই দাও, সে কাপড় উঠিয়ে তার বন্দুকটা দেখাই দিত। তো এরকম আর কি, সহজ সরল যারা মানুষ, যাদেরকে সহজে প্রতারণা করা যায়, তো যাদেরকে ধোকা দেওয়া যায়, যাদেরকে ঠকানো যায়, আমাদের দেশে তাদেরকে সাধারণত আমরা এরকম ফজা মিয়া বলে, যাকে বলা হয়, ঠাট্টা মস্করা করি। তো সেক্ষেত্রে আগামীতে যে একটা প্রতারণা নির্বাচন হচ্ছে, প্রতারণার যে একটা সন্ধি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ, আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে সম্মান করি, মর্যাদা দেই, তারা আসলে কতজন কিভাবে ফজা মিয়ায় পরিণত হব,
এবং আমরা কিভাবে সেই লাউকুদুর নির্বাচন, লাউকুদুর জোট, সেই জোটের মধ্যে চিংড়ির যে মিশ্রণ, সেটা কি